হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভাইব্রেন্ট অ্যাসোসিয়েশন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি এবং এই ভিডিওটি ডিপার্টমেন্ট অফ পোস্টের রিক্রুটমেন্ট রিলেটেড। আমরা প্রত্যেকেই জানি যে ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস টু এমটিএস বা জিডিএস টু পোস্টম্যান এর পরীক্ষা প্রত্যেক বছর কন্ডাক্ট করে থাকে এবং সেই অনুযায়ী 2025 সালের ক্যালেন্ডারও কিন্তু রিলিজ করা হয়েছে, যেখানে জিডিএস টু এমটিএস অ্যান্ড পোস্টম্যান যে কমন এক্সামিনেশন হয় তার নোটিফিকেশন কিন্তু 16 জুলাই পাবলিশ হবে রেসপেক্টিভ সার্কেল দ্বারা। 2 নম্বর হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কিন্তু এখানে 8ই আগস্ট এবং এক্সাম ডেট 31শে আগস্ট। তাহলে বোঝা যাচ্ছে যে খুব বেশি সময় কিন্তু আর নেই। যারা এখনো পড়াশুনো শুরু করেনি তাদেরকে কিন্তু ইমিডিয়েট পড়াশুনো করতে হবে এবং যারা শুরু করেছে তাদেরকে কিন্তু আরও জোর দিয়ে পড়াশুনো করতে হবে, কারণ কম্পিটিশন কিন্তু হাই। এরপরে আমরা যদি দেখি রেজাল্ট ডেট অফ 2024 জিডিএস টু এমটিএস এক্সাম। আমরা জানি 2024 সালে একটি জিডিএস থেকে এমটিএস এর এক্সাম হয়েছিল, কিন্তু তার রেজাল্ট এখনো পাবলিশ হয়নি। এখন এই রেজাল্ট নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম প্রেডিকশন করছে, বোঝা যাচ্ছে না, পুরোটাই অ্যাডমিনিস্ট্রেশনের হাতে। তবে যতটুকু শোনা যাচ্ছে লাস্ট অফ মার্চ বা মিড অফ মার্চ এই রেজাল্ট কিন্তু আউট হতে পারে। এখন এই রেজাল্টের আশায় বসে না থেকে যারা 2025-এও পোস্টম্যান এক্সামের জন্য এলিজিবল তাদের কিন্তু পড়াশুনো শুরু করে দেওয়া উচিত। আবার এমন কোনো গ্যারেন্টি নেই যে এমটিএসে তারা সিলেক্ট হবেই। তো বেটার এটাই যে তাদের পড়াশুনোর মধ্যে থাকা। এই ডিপার্টমেন্টে যতদিন চাকরি করা হবে ততদিন পড়াশুনোর মধ্যে থাকাটাই বেটার, কারণ বিভিন্ন আপডেটেড রুলস এবং বিভিন্ন আমাদের পোস্ট অফিস গাইড পার্ট 1-এ যে নিয়মগুলি লেখা আছে ওগুলি জানা কিন্তু একান্ত প্রয়োজন, নাহলে কিন্তু পদে পদে সমস্যার সম্মুখীন হতে হবে। এখন যারা প্রিপারেশন শুরু করেনি, যাদের এই বছর এক্সামে যারা এলিজিবল হচ্ছে, তাদের কেন প্রিপারেশন শুরু করা উচিত? প্রথম হচ্ছে, ওয়াই ডিড ইউ জয়েন দ্য ডিপার্টমেন্ট? তুমি কেন ডিপার্টমেন্টে জয়েন করেছিলে? তুমি নিশ্চয়ই জিডিএস এ থাকার জন্য ডিপার্টমেন্টে জয়েন করনি। জিডিএস থেকে আরও অনেক দূর যাওয়া যায় বলেই তুমি ডিপার্টমেন্টে জয়েন করেছো। অতীতে এরকম অনেক রেকর্ড আছে যারা জিডিএস থেকে কিন্তু প্রায় অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট বা সুপারিনটেনডেন্ট এরকম পোস্টে পৌঁছে গেছেন। তাহলে তুমি কেন নয়? তোমরা প্রত্যেকেই মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখন এই যারা এখন জিডিএসে রিসেন্টলি এই সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4-এ আসছে, তারা কিন্তু প্রমোশনের জন্যে এবং প্রমোশনের অ্যাসপেক্টের কথা ভেবেই আসছে। তাহলে তুমি ভাবো, যে টাইমে তুমি জয়েন করেছিলে তোমার মাথায় কিন্তু প্রমোশনটাই ছিল। তাহলে এখন পড়াশুনো বন্ধ করলে হবে না। এখনই কিন্তু হাই টাইম তোমাকে তোমার পড়াশুনো কিন্তু পুরো দমে শুরু করতে হবে। হ্যাভ ইউ রিয়ালাইজড দ্য ডিফারেন্স বিটুইন আ জিডিএস অ্যান্ড আ ডিপার্টমেন্টাল এমপ্লয়ি? এটা কখনো না কখনো তুমি রিয়ালাইজ করেছো যে একজন ডিপার্টমেন্টাল এমপ্লয়ি কিন্তু অনেক বেশি প্রিভিলেজড, যেটা কিন্তু একজন জিডিএস এমপ্লয়ি নয়। অফিসের ক্ষেত্রেও দেখা গেছে যে একটা ডিফারেন্স কিন্তু আছে। তাহলে সেই ডিফারেন্সটা যদি তুমি উপলব্ধি করে থাকো, তাহলে তোমাকে ডিপার্টমেন্টাল এমপ্লয়ি হতে হবে তোমার ফিউচারকে সিকিওর করতে। তাহলে আর বসে না থেকে ডিপার্টমেন্ট অফ পোস্ট যে সুযোগটা তোমাকে দিচ্ছে এলডিসি এর মাধ্যমে, লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে, সেই সুযোগটা তুমি গ্রহণ করো এবং প্রচুর ডিডিএস এভাবেই কিন্তু ডিপার্টমেন্টাল এমপ্লয়ি হয়েছে এবং তুমিও এইভাবেই নিজের স্বপ্নটা পূরণ করো। আ বিউটিফুল ফিউচার অ্যাহেড অফ ইউ। একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী জীবন কতটা সুন্দর সেটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বোঝা যায়। তারা স্যালারির দিক থেকে, তারা সম্মানের দিক থেকে অনেক উঁচু জায়গায় কিন্তু সমাজে থাকে। তো নিজের একটা সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করো না। জিডিএসে পড়ে থাকলে কিন্তু কিছুই হবে না। জিডিএস একটা সিঁড়ি পেয়েছো, তার জন্যে তুমি ওপরওয়ালাকে কৃতজ্ঞতা জানাও এবং সেই সিঁড়িটা কাজে লাগিয়ে আরও উপরের দিকে ওঠো। 8th পে কমিশন, সামনে কিন্তু 8th পে কমিশন আছে। 10 বছর পর পর একটা পে কমিশন হয়। তুমি যদি এই মুহূর্তে একজন ডিপার্টমেন্টাল এমপ্লয়ি হতে পারো, সামনেই পে কমিশন, স্যালারির একটা বিশাল বড় হাইক হতে চলেছে। যেদিন তুমি ডিপার্টমেন্টাল এমপ্লয়ি হবে, তোমার নতুন সার্ভিস বুক তৈরি হবে, সেদিন থেকে তোমার জীবন নতুনভাবে শুরু হবে। তো সামনে যদি একটা পে কমিশন পাও,
তাহলে তোমার জীবন কিন্তু আরো সমৃদ্ধ হবে। আর ফুল ফ্লেজেড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বেনিফিটস। দেখো, একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী কি কি সুবিধা পেয়ে থাকে। প্রথম হচ্ছে অ্যাকোমোডেশন। তোমার যেখানেই পোস্টিং হোক তুমি কিন্তু একটা ভালো কোয়ার্টার পাবে, এবং কেন্দ্র সরকারের কোয়ার্টারগুলি খুবই সুন্দর হয়। 2 নম্বর হচ্ছে সিজিএইচএস, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম। তুমি কোনো সময় অসুস্থ হলে বা তোমার ডিপেন্ডেন্ট যারা, তারা যদি কোনো সময় অসুস্থ হয়, তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তার খরচ বহন করবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট চাইবে যে তার এমপ্লয়ি যেন শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে খুব সুস্থ থাকে। তো এই বেনিফিটটা কিন্তু কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদেরকে দেয়। লিভ ফেসিলিটি, ছুটি কম হলেও এখানটায় দেখো তুমি আর্নড লিভ 30টা পর্যন্ত পাবে। এইচপিএল বা হাফ পে লিভ তুমি 20টা পাবে। 8 দিন তুমি সিএল পাবে। 2 দিন রেস্ট্রিক্টেড হলিডে পাবে, এবং 14টা কিন্তু গেজেটেড হলিডে তুমি এখানে পাচ্ছ। তাহলে দেখো লিভ ফেসিলিটিও কিন্তু খুব সুন্দর। এবং এই যে 30টি করে ইএল পাচ্ছ, আর্নড লিভ পাচ্ছ, এই আর্নড লিভগুলোই কিন্তু 300টা পর্যন্ত তুমি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, এই 300টা পর্যন্ত তুমি কিন্তু গভর্নমেন্টকে দিতে পারো, এবং তার রেসপেক্টিভ যে ভ্যালুটা হবে সেই টাইমে, সেটাও কিন্তু তোমাকে, সেই টাকাটা কিন্তু গভর্নমেন্ট দেবে। তো এত সুযোগ সুবিধা কিন্তু অন্য কোথায় আছে আমি জানি না। দ্বিতীয় হচ্ছে প্যাটার্নিটি লিভ এবং ম্যাটারনিটি লিভ। দেখো, পিতৃত্বকালীন ছুটি তুমি 15 দিন পাবে, এবং মাতৃত্বকালীন ছুটি একজন এমপ্লয়ি 6 মাস পর্যন্ত পেতে পারে। তো এই ব্যাপারেও কিন্তু কেন্দ্র সরকার খুব সেন্সিটিভ। এরপরে দেখো আরও কি কি বেনিফিট আছে, সেটা হচ্ছে চিলড্রেন এডুকেশন বেনিফিটস আপ টু 2 চিলড্রেন। যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সন্তানরা কিন্তু তাদের যে হোস্টেল খরচ বা তাদের যে টিউশন ফিস, সেটা কিন্তু প্রত্যেক বছর পেয়ে থাকে, এবং সেটা কিন্তু খুব ভালো অ্যামাউন্ট পেয়ে থাকে। 2টো সন্তান পর্যন্ত পাওয়া যায়। তারপর হচ্ছে জব সিকিউরিটি। এখন করোনা আসার ফলে আমরা জানি যে প্রাইভেট সেক্টরে জব কিন্তু ইনসিকিউর হয়ে গেছে। তো গভর্নমেন্ট সেক্টরে কিন্তু এরকমটা হয় না। গভর্নমেন্ট কিন্তু তোমার সেই দায়িত্বটা নেয়, এবং দেখো তুমি তোমার ফ্যামিলিকে একটা বেটার ফিউচার কিন্তু দিতে পারো, এবং তারা তোমার কাছ থেকে ওটা ডিজার্ভ করে। আজ থেকে 5 বছর পরে তোমার অবস্থাটা ভাবো, তুমি কতটা বেটার ফিউচার এবং সিকিউর ফিউচার তাদেরকে দিতে পারবে। এটা কিন্তু নির্ভর করবে। জীবনটা তোমার একা নয়, তোমার পারিপার্শ্বিক যারা তোমাকে কেন্দ্র করে বাঁচছে, তাদেরকেও কিন্তু একটা সুন্দর জীবন তোমাকে উপহার দিতে হবে। এরপর দেখো কম্পিটিটিভ স্যালারি। অন্যান্য সেক্টরের থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা খুব সুন্দর স্যালারি পায়। তাদের স্যালারি নিয়ে কিন্তু কোনো অভিযোগ থাকে না, এবং টাইম টু টাইম ডিএ দেওয়া হয়, তোমার ইনক্রিমেন্ট, তোমার বোনাস, এসব কিন্তু থাকেই। তো এসব দিক থেকে কোনো অসুবিধার কিছু থাকে না। এরপরে দেখো গ্রেট রিকগনাইজেশন ইন সোসাইটি। এটা বলার বাহুল্য যে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী কিন্তু অনেক বেশি প্রিভিলেজড, অনেক বেশি সম্মান তার থাকে সোসাইটিতে। তো তোমরাও কিন্তু যখন একজন পূর্ণ সময়কালীন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হবে, একটা এমটিএস হবে, কি একটা পোস্টম্যানে যাবে বা পিএ যাবে, তখন কিন্তু সোসাইটিতে তোমার সম্মানটা কিন্তু অন্য জায়গায় থাকবে। সিকিওর প্রমোশন, তুমি একবার জাস্ট একটা দরজা দিয়ে যদি ঢুকতে পারো ডিপার্টমেন্টের, তোমার কিন্তু প্রমোশন সিকিওর হয়ে যাবে। এমটিএস থেকে পোস্টম্যান দিতে পারো, এমটিএস থেকে পিএ দিতে পারো, পিএ থেকে ইন্সপেক্টর, ইন্সপেক্টর থেকে কিন্তু তুমি তারপরে পিএসএস গ্রুপ বি দিয়ে ডাইরেক্ট সুপারিনটেন্ডেন্ট হতে পারো। এত সুন্দর প্রমোশনাল সিস্টেম কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টে আছে নাকি জানি না, তবে ইন্ডিয়া পোস্ট তোমাকে এটা অফার করে। তাছাড়াও প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু তুমি এমএসিপি পাবে। অর্থাৎ এমএসিপি এর অর্থ হচ্ছে মডিফাইড অ্যাসিওর্ড কেরিয়ার প্রোগ্রেশন। তো এর ফলেও কিন্তু তোমার একটা স্যালারি হাইক হবে, এবং তোমার পজিশনের কিন্তু একটা চেঞ্জ হবে। তো প্রমোশন কিন্তু তোমার এখানে একবার যদি একটা প্রমোশন তুমি জিডিএস থেকে ডিপার্টমেন্টাল এমপ্লয়ি হতে পারো, তার পরের প্রমোশনগুলো নিয়ে কিন্তু তোমাকে অত চিন্তা করতে হবে না। অবশ্যই তোমাকে পড়াশুনো করতে হবে, কিন্তু তোমার যেই ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করবে, তারপরে দেখবে প্রমোশনগুলো অনেক বেশি সহজ হয়ে গেছে। লাস্ট হচ্ছে অ্যাডভেঞ্চারাস লাইফ। দেখো, তুমি এখন রুরাল এলাকাতে থাকো বা তুমি আরবান এলাকাতে থাকো, তুমি যদি তোমার বাড়ির কাছে পোস্টিং চাও,
তাহলে সেটা ইন্ডিয়া পোস্ট দিতে পারবে। এবং তুমি যদি জিপিওর মতন প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে কাজ করতে চাও, সেটাও কিন্তু ডিপার্টমেন্ট দেয়। তাই সময় নষ্ট না করে পড়াশুনো শুরু করো। তোমরা সেলফ স্টাডি করলে সেলফ স্টাডি করো, অথবা আমাদের রেগুলার ক্লাসেস কিন্তু চলছে, আমরা আগের বছর থেকেই পড়াই। তো তোমরা এই নাম্বারটায় কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এখানটায় ভাইব্রেন্ট অ্যাসোসিয়েশন রেগুলার ক্লাস অনলাইন এবং অফলাইন, যারা দূরে আছো তারা অনলাইন, এবং যারা কাছাকাছি আছো তারা কিন্তু অফলাইন ক্লাসেস জয়েন করতে পারো, রেগুলার মক টেস্ট এবং পুরো যে সিলেবাস অনুযায়ী নোটস পাওয়ার জন্য। তো পড়াশোনা শুরু করে দাও, ভালো থাকো, ডিপার্টমেন্টে সৎভাবে কাজ করো। তোমাদের একটি সুন্দর ভবিষ্যতের জন্য ভাইব্রেন্ট অ্যাসোসিয়েশন অবশ্যই ওপরওয়ালার কাছে প্রার্থনা করবে। ভালো থেকো, ধন্যবাদ।